ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, এবার একটু ফিরে যাই আপনার পুলিশ ক্যারিয়ারে। তো পুলিশ ট্রেনিং নিয়ে যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করেন, যদিও আপনি অলরেডি মানে ফিজিক্যালি খুবই ফিট ছিলেন তখন, তবুও যদি কিছু শেয়ার করেন, ইনসাইট যদি থাকে। না, দেখুন, পুলিশ ট্রেনিং এ বলতে গেলে একটা মানুষকে অনেক কিছুর ট্রেনিং দেওয়া হয়। যেমন পাহাড়ে চড়তে শেখানো হয়, গাড়ি চালানো শেখানো হয়, ফায়ারিং বিভিন্ন অস্ত্রে শেখানো হয়, যারা সাঁতার জানে না তাদের সাঁতার শেখানো হয়, আর এমনি দৌড়ানো, পিটি করা, যোগা করা, প্যারেড করা, এগুলো তো আছেই। আর এদিকে আপনার যে ক্রিমিনাল ল, ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, মাইনর অ্যাক্ট যেমন আর্মস অ্যাক্ট বা এনডিপিএস অ্যাক্ট, এরকম করে বিভিন্ন অ্যাক্ট, এগুলো তো পড়ানো হয়। ক্রিমিনোলজি পড়ানো হয়, সাইকোলজি পড়ানো হয়, ফরেনসিক সায়েন্স পড়ানো হয়, ফরেনসিক মেডিসিন পড়ানো হয়। আচ্ছা। ধরুন যে পুলিশের ট্রেনিং যদি একটা লোক ভালোভাবে নিয়ে থাকে, তাহলে একটা ডেড বডি পাওয়া গেল, সেই লোকটার কিভাবে মৃত্যু হয়েছে, কতক্ষণ আগে মৃত্যু হয়েছে, সেগুলো কিন্তু তার বুঝতে পারার কথা। অধিকাংশ সময়ই এখন পুলিশের লোকেরা বুঝতে পারে না, সেটা কারণ ট্রেনিংটা ভালোভাবে নেয় না, প্র্যাকটিস করে না। আচ্ছা, আচ্ছা। আর আচ্ছা, আরেকটা একটু জিজ্ঞাসা, এটা অনেক স্টুডেন্টের আছে। অনেকেই মন থেকে দুর্বল, কিন্তু পুলিশে আসার খুব শখ। যেমন ধরুন, মন থেকে দুর্বল এই সেন্সে যে এই ডেড বডি বা এরকম এটা ধরার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে তাদের একটা ভয় কাজ করে, কিন্তু তাও খুব ইচ্ছা এই দিকে আসার। তো তার ক্ষেত্রে কি সমস্যা হবে ভবিষ্যতে গিয়ে, নাকি একদম আগে থেকে অন্য কিছুতেই শিফট করা উচিত? যেহেতু আপনি বললেন একটা এক্সামিনেশনের ব্যাপার থাকে। না, এক্সামিনেশন দিয়ে যখন আসলো তখন তো ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং এ আমাদের বাস্তব জীবনে যেগুলো আমরা দেখি সেগুলোই করতে হয়। কারো কোনো কাজ একটু অপছন্দ হতে পারে, যেমন আমারই ব্যক্তিগতভাবে এই যে একজন ভিআইপি কেউ আসবেন, ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে, তার নিরাপত্তার জন্য দরকার, কিন্তু আমার মনে হতো অর্থহীন। খুব আহ, উন্নত দেশগুলোতে এরকম করা হয় না, সেখানে দেখবেন যে প্রধানমন্ত্রীও পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন বা সিনেমা দেখতে যাচ্ছেন। আমাদের দেশে মানে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মানে, রাষ্ট্রপতি হয়ে যাওয়া মানে, কি বলবো, প্রধানমন্ত্রী পাবলিক সার্ভেন্ট, কিন্তু তারা পাবলিকের মাস্টার হয়ে যান। একজন কেউ কাউন্সিলর হয়ে গিয়েছে বা ওই পঞ্চায়েতের সদস্য হয়েছে তার মানে সে দারুণ কিছু হয়ে গেছে, এরকম কিছু ধারণা থাকা উচিত নয়। এবং এই ধারণা থাকার ফলে আপনার অনেক সময় খারাপ লাগতে পারে। মানে আমারও যে এটা লাগতো না তা নয়, কিন্তু ধরুন যে আমি যখন একটা তদন্ত করতে পারছি এবং লোক আমাকে যখন খুব পছন্দ করছে, তখন কিন্তু ভালোও লাগে এবং লোক আপনাকে সাহায্য করতে চায়। আমি দুটো একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি শিলিগুড়ি থেকে আসার পর আমাকে তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত খুব পছন্দ করতেন বলে ব্যুরো অফ ইনভেস্টিগেশনে নিয়েছিলেন। তো ব্যুরো অফ ইনভেস্টিগেশনে একটা কেস ছিল, টি কিং বলে একটা কোম্পানি, আপনারা জানেন যে তারা সেলস ট্যাক্স দিতে হয় চা বিক্রি করলে, তো তখন সেলস ট্যাক্স, এখন তো নাম পাল্টেছে। তো সেল ট্যাক্স দিলে নিয়ম হচ্ছে যে আপনি যখন স্টেট ব্যাংকে বা এরকম কোনো ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেবেন, তখন সেই 4টে ফর্ম আপনাকে ফিল আপ করতে হয়। তার দুটো ব্যাংক রেখে দেয়, দুটো আপনাকে দেয়। এই দুটোর মধ্যে একটা কপি আপনার নিজের কাছে রাখবেন, সেটা ডিলার্স কপি বলে, আর একটা কপি আপনি সেই অফিসারকে দেবেন যিনি আপনি ট্যাক্স দিয়েছেন কিনা যেটা পরীক্ষা করেন। আর ব্যাংকের কাছে, যেটাকে ট্রেজারি কপি বলে, যে দুটো কপি থাকলো তার মধ্যে একটা কপি যিনি এই ট্যাক্সটা দিয়েছে কিনা পরীক্ষা করেন তার কাছে পাঠানো হয়। এই যে ডিলার যে কপিটা জমা দিল, ডিলার্স কপি, ট্রেজারি থেকে যে কপিটা আসলো, এটা মিলিয়ে দেওয়ার ফলে যখন তারা দেখে যে ট্যাক্সটা জমা পড়েছে, ট্রেজারির কপিটা এসছে,
তখন তাকে ক্রেডিট দেওয়া হয় যে সে ট্যাক্সটা জমা করেছে। কিন্তু এই অফিসার ট্যাক্সের লোকদের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে করাপশন করে এই রসিদগুলো টাকাটা ব্যাংকে জমা না দিয়ে নিজেরা সিল টিল তৈরি করে নিয়ে একটা করে কপি ওই অফিসারের কাছে জমা দিয়ে দিতেন, আর ওই অফিসার ট্রেজারি কপি না দেখে ক্রেডিট দিয়ে দিতেন। এই করে কয়েক কোটি টাকা কর ফাঁকি দেয় তারা। কোন একটা সময় ভালো অফিসার আসার ফলে এটা ডিটেক্ট হয়, পুলিশ তদন্ত করে, কিন্তু মালিককে কিছুতেই বাগে আনতে পারছিল না। কারণ যারা মালিক বলছেন আমি টাকা দিয়েছি, যে কর্মচারীরা ছিল সেই কর্মচারীদের তিনি ভাগিয়ে দিয়েছিলেন। ফলে কে এটা করেছে প্রমাণ করা যাচ্ছিল না, ফলে টাকাটা আদায় হচ্ছিল না। দেখুন, আমি ওখানে যাওয়ার পর কেসটা পরীক্ষা করার পর আমার যেটা ধারণা ছিল যে কেউ যখন এই জালিয়াতি ফোরজারি শুরু করে, কোনো কর্মচারীকে ডেকে সে বলবে না যে এটা ফোরজারি করো তারপরে জমা দাও। আমার ধারণা ছিল এবং সেটা মিলে গেল যে প্রথম যে রসিদটা জাল করেছিলেন সেটা ওই মালিক নিজের হাতে লিখেছিলেন, তার হাতের লেখা ছিল। তো সেই কাগজটা আমি সিজ করা কাগজের মধ্যে ছিল। এইটা আমি প্রমাণ করলাম কি করে, যে উনি যে খাতাতে অন্য জায়গায় লিখেছেন বা অফিসে দরখাস্ত করেছেন সেইটা করে যখন পরীক্ষা করালাম ওটা ওনার হাতের লেখা প্রমাণ হলো। আমি বললাম যে আমার ট্যাক্সের দরকার নাই, তোমাকে এবার অ্যারেস্ট করব, তুমি জেলে যাও, ট্যাক্সের আমার দরকার নাই। এইটা বলতে গিয়ে দেখুন, এই শামসিং চা বাগানের কথা আপনারা শুনেছেন, ওখানে দুটো চা বাগানের মালিক ছিলেন এরা, এই জালিয়াতি করে চা বাগান করেছিল। দুটো চা বাগান বিক্রি করে খুব সম্ভবত অ্যামাউন্টটা 11,10,00,000 টাকা জমা দিলেন একটা কেসে। চিন্তা করুন যে আপনি যদি ভালোভাবে তদন্ত করতে পারেন তা আপনি রাষ্ট্রকে কিন্তু আপনি সাহায্য করতে পারেন, রাজ্যকে সাহায্য করতে পারেন। আমার আগে অফিসাররা ছিলেন, তারা এটা করতে পারতেন, কিন্তু তারা, আমার বলা উচিত না কি করেছেন, আপনি আন্দাজ করতে পারছেন। শিলিগুড়িতে থাকার পুলিশ জীবনের দু একটা আমি কথা বলছি, তাহলে বুঝতে পারবেন যে মানুষ কি পরিমাণ আপনাকে শ্রদ্ধা করে আপনি যদি একটু সৎ এবং নিরপেক্ষ থাকেন, আর কিছু হতে না। দেখুন, ওখানে আমার সারা জীবনের একটা ব্যাপার ছিল, আমার সঙ্গে কোনো লোক দেখা করতে চাইলে আমি ফেরাতাম না। আপনি আমার সারা জীবনের চাকরি জীবনে একজন কাউকে দেখাতে পারবেন যে সে আমার সঙ্গে দেখা করতে চাইছে, আমি দেখা করিনি, হবে না। তো একদিন রাত 1:30 নাগাদ আমার ওখানে যারা পাহারায় থাকেন তারা বললেন যে একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো সেই 1:30টার সময় আমি তো বিছানায় ছিলাম, অনেক রাত পর্যন্ত কাজ টাজ করে গিয়েছি, কিছু করার নাই। উঠলাম, জামা কাপড় পরলাম, অফিসে আসলাম, তাকে ডাকা হলো। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে বলুন আপনি কি চান, তখন বললেন যে একাই হতে হবে, লোকের সামনে বলা যাবে না। দেখুন, এরকম সময় ঘুম থেকে উঠেছি, ভয়ও যে লাগে না তা বললে মিথ্যে কথা বলা হবে, সবাইকে বের করে দিয়ে। তো আমি এগুলো করতাম, সকলকে বললাম যে আপনারা বাইরে থাকুন। উনি আমাকে যে খবর দিলেন তাতেও ভয় পাওয়ার ঘটনা। উনি বললেন যে বিহারের গলগুলিয়া বলে একটা জায়গায়, এটা নিয়ে খবরের কাগজেও বেরিয়েছিল, যে আমি ওখানে গিয়ে ধরপাকড় শুরু করলে ওখানকার ক্রিমিনালরা, স্মাগলাররা, ব্যবসায়ীরা আমাকে ঠিক করেছিলেন যে প্রথমে ঘুষ দিয়ে বশ করবে। তো সেটা আমার লোকদের সঙ্গে কথা বলে ওনারা জেনেছিলেন যে না, উনি সাহেব কোনো ঘুষ টুস নেন না। আমি এই ব্যাপারে বলি যে আমি কারো কাছ থেকে ডায়েরি ক্যালেন্ডারও নিতাম না, মিষ্টির প্যাকেটে।
আমি কিন্তু আইনত নিতে পারি, মানে আমাদের যে তখন সার্ভিস রুল ছিল, এটা মাঝে মাঝে চেঞ্জ হয়, আমি 1,000 টাকার পর্যন্ত উপহার আইনত নিতে পারতাম। আমি একটা বইয়ে লিখেছি। আর বিয়ে বা ঈদ পুজো এই উপলক্ষে 5,000 পর্যন্ত, এর থেকে বেশি দাম হলে সরকারের অনুমোদন লাগবে। কিন্তু আমি নিতাম না, কারণ আমি অন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে আইপিএস হওয়ার পরেই আমি যেমন স্পেশাল বিএ করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি, ডিলিট করেছি, এমবিএও করেছি। তো এমবিএ পড়ার সময় আমি পড়েছিলাম যে নো লাঞ্চ ইজ ফ্রি। কেউ আপনাকে ডেকে খাওয়াচ্ছে, আপনার মনে করার কোনো কারণ নেই যে এটা ফ্রি। তিনি আপনার থেকে কিছু আশা করেন, না হলে আপনাকে ডেকে খাওয়াবেন না। তো আপনাকে যখন ডায়েরি বা ক্যালেন্ডার দিচ্ছেন, তিনি ফ্রি দেন না। ফ্রি মনে হতে পারে, ফ্রি থাকে না। তো আমি তখন থেকে ঠিক করেছিলাম যে আমি ডায়েরি ক্যালেন্ডার নেব না, আমি নিইনি কোনোদিন। একমাত্র সরকারের ছাপা ক্যালেন্ডার যেটা সরকার দিত, আমি সেটার বাইরে কিছু নিতাম না। তো স্বাভাবিকভাবে এর রেপুটেশন, আপনার যদি ঘুষ খাওয়ার রেপুটেশন থাকে সেটাও ছড়িয়ে যায়, আর আপনি যদি ঘুষ না নেন সেই রেপুটেশনও বন্ধ থাকে না, ছড়িয়ে যায়। তো লোকদের সঙ্গে কথা বলে দেখেছেন যে সেখানে সুবিধা হচ্ছে না। তখন তারা তৎকালীন শাসক দলের রাজনৈতিক নেতাদের ধরে, তারা খানিকটা চেষ্টা করে। তো শিলিগুড়িতে আমার পোস্টিংটা হয়েছিল, আমি তখন বাঁকুড়ায় ছিলাম এবং শিলিগুড়িতে তখন জিএনএলএফ এর নিয়ে খুব মুভমেন্ট চলছে। হান্ডা সাহেবকে তখন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে। হান্ডা সাহেব বাই নেম আমাকে চেয়েছিলেন যে ওকে দেওয়া হোক, এবং সেটা তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পোস্টিং করিয়েছিলেন। অতএব যারা সাধারণত ট্রান্সফার করেন তারা নেতাদের বলে দিয়েছিলেন যে দেখো, এটা একমাত্র জ্যোতি বসুকে যদি আপনারা বলে কনভিন্স করাতে পারেন, তা না হলে অন্য কারোর পক্ষে হাতি দেওয়া সম্ভব না, যেহেতু ওনার কথায় পোস্টিং হয়েছে। তো ফলে সেটাও যখন বানচাল হয়, তখন তারা ওই গলগলিয়াতে গিয়ে শিলিগুড়িতে মিটিং করা নিরাপদ নয়, অতএব শুধু আমার এলাকার বাইরে নয়, রাজ্যেরও বাইরে গিয়ে মিটিং করেন যে আমাকে খুন করা হবে সুপারি কিলের লাগে। মাই গড। তো যে ছেলেটাকে ওরা চা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, তার আমি কোনোদিন উপকার করিনি, আচ্ছা, কিন্তু সে, তার মনে হয় যে এটা খুবই খারাপ হচ্ছে, সে তখনই লরি বা এরকম কিছু ধরে আমার কাছে চলে আসে এবং 1:30 নাগাদ আমার বাড়িতে পৌঁছায় এবং বলে যে এরকম মিটিং হয়েছে, আপনাকে খুন করে দেবে। এই লোক ওখানে, এই লোক, মানে মানুষ, আমি এটা বলছি এই জন্য কতটা ভালোবাসে। এবং এই মানুষ এখনো শিলিগুড়ির এই লোক এখনো এখানে আছে। তখন আমি মনে করি কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আমি পোশাক পরি, তা আমি যেখানেই যাই কিছুদিন কাজ করলে বোঝা যায় যে কোন লোকটা ঘুষ খায়, কোন লোকটা খায় না, কোন লোকটা কত কাজ করবে। তা আমি সেরকম একটা টিম ছিল, আমি তাদেরকে ওই রাত্রে তুলি এবং বলি যে রেডি হন। তারপরকে তাদের ব্রিফ করি। আমাদের আইপিএস অফিসারদের দেশের মধ্যে একটা সুবিধা, সব জায়গাতে আইপিএস অফিসার লোকে দেখে মনে করে। আমি লোকদেরকে বলি যে ওখানে কেউ জিজ্ঞেস করলে আপনারা বলবেন যে আমরা কিছু জানি না, ওই আইপিএস অফিসার আমাদেরকে নিয়ে এসছেন, কি কারবার উনিই বলতে পারবেন, আমি যা করে সামলাবো। আমরা চলে গেলাম, গলগলেও পৌঁছালাম। আর যিনি খবরটা দিয়েছেন তাকে বোরখা পরিয়ে নিয়ে নিয়েছিলাম, মানে সে ডিসক্লোজ হয়ে গেলে তো ওকে মেরে ফেলবে। সে আমাদেরকে ঘরটা দেখিয়ে দিল, দিয়ে তাকে আমি সরিয়ে দিলাম। যে লোককে আমি ধরবো তাকে তো আমি চিনি। তো তারপরে গিয়ে আমি 3 জনকে পেলাম ওই মিটিং করার পর ওখানে আছে। তো ওদেরকে আমার লোকদেরকে বলে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে ব্যাস এলাকা ছেড়ে দিলাম। কেউ কিছু সিনেমা, হ্যাঁ, এটা একদম সিনেমার মতো। অসাধারণ। হ্যাঁ, কিষানগঞ্জের এলাকা খুব সম্ভবত, এটা আমার যতদূর মনে পড়ছে।
পরে কিষানগঞ্জের এসডিপিও আমার এখানে এসেছিলেন, যে ঘটনাটা কি, আমি কেন গিয়েছিলাম সেটার জন্য। ও আচ্ছা। নিয়ে চলে আসলাম। আমাদের এলাকায় যখন ঢুকলাম তখন ওই গাড়িতেই আমি ওদের জিজ্ঞেস করলাম যে তাহলে সুপারিটা কাকে দিলেন এবং কবে খুন করবেন তাহলে আমাকে। তো ওদের তো বুঝতে পারছেন তখন মুখ শুকিয়ে গিয়েছে, ভয়ে কাঁপছে। হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম যে দেখুন আপনাদেরকে ওখান থেকে তুলে নিয়ে এসছি, আমি তো ওখানে কোনো অ্যারেস্ট মেমো করিনি, আমার নামও ওখানে কেউ জানে না, কে নিয়ে এসছে তাও জানে না। তা ধরুন আপনাকে এখানে আমি গুলি করলাম, মেরে দিলাম, দিয়ে রাস্তায় ফেলে দিলাম, কি হবে? তখন তো আপনি ওদের দিকে তাকাতে পারবেন না, এরকম অবস্থা। তো আমি ওদেরকে আশ্বস্ত করলাম যে দেখুন যে আমি এরকম কিছু বেআইনি কাজ করব না, আমি আপনাদেরকে হাজতে পুরেও রাখবো না, আজকেই কোর্টে তুলে দেবো, কোর্ট যখনই করবে তুলে দেবো, এবং আপনাদেরকে আমি হেফাজতেও চাইবো না, আমার আপনাদের বেল হয়ে যাবে। কিন্তু বেরোনোর পর যদি এইরকম আর কিছু শুনি তাহলে আর আমি ধরবো না, গুলি করে দেব। সেরা। এই যে ঘটনা হলো, প্রথম যেটা ওখানে রাষ্ট্র হয়ে গেল যে অ্যাডিশনাল এসপি মন্ত্র জানে, মানে মিটিং হচ্ছে অন্য রাজ্যে, যে রাত্রে মিটিং হচ্ছে সেই রাত্রেই ধরে নিয়ে চলে আসছে, কোথায় আছে এটা কি করে জানবে? স্বাভাবিক, একদম গুন্ডা বদমাশ যারা ছিল তারা একদম এলাকা ছেড়ে দিল, যারা ছিল তারা ধরা দিয়ে দিল, এবং আপনি বুঝতে পারেন যে এর এফেক্ট কি হয়। যারা আমাকে খুনের পরিকল্পনা ছিল তারা এলাকায় কেউ আর থাকলো না, যেহেতু বুঝতে পেরেছেন যে আমি জানি কারা কারা এই খুনের পরিকল্পনা করছে। এটা একটা ঘটনা গেল। দ্বিতীয় আর একটা ঘটনা বলছি, যে আমি যেহেতু সকলকেই ডাকি, তো কে কে স্লিপ দিয়েছে এটা খুব কম সময়ই পরীক্ষা করে দেখি, আমার দরকার নেই সকলের সঙ্গে আমি কথা বলবো। ওরকম করে আমি স্লিপ নিয়ে দিয়েছি, এসে আমার সামনে বসেছে, বলছে বলুন, বলছে আমি অমুক ডাকাত। ডাকাত? তো আপনাকে ধরার জন্য তো আমি আমার লোকদেরকে বলেছি আপনি আমার অফিসে এসছেন, ওই জন্যই তো এসছি। ওই জন্য মানে? তো তখন বলছে দেখুন আমি ডাকাত ছিলাম এটা ঠিক, এবং আমার বিরুদ্ধে যে ডাকাতির কেসগুলো আছে সেটা আমি বলছি না যে মিথ্যে কেস, ওগুলো সত্যি কেস, কিন্তু এখন আমি আর ডাকাতি করি না, ছেড়ে দিয়েছি। আমি বললেন ছাড়লেন কেন? বলছে কি বলবো স্যার, এই ডাকাতি করা তো কত ঝুঁকির ব্যাপার আপনি জানেন, আপনারা গুলি করে দিলে মরেই যাব। তো তারপরে যদি বেচে আমি কিছু নিয়ে আসলাম, যে ধরুন একটা হার নিয়ে এসেছি 30,000 টাকা দাম, কিন্তু আমি যেহেতু ডাকাত, সোনার দোকানে বেচতে গেলে আমাকে 3,000 টাকার বেশি দেবে না। এই 3,000 টাকা দোকানের বাইরে যখন বেরোলাম তখন আপনার লোক আছে 1,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নেবে, পার্টির লোক আছে সে আর 1,000 টাকা নিয়ে নেবে, বাকি 1,000 টাকায় আমার না হয় খাওয়া, না হয় পড়া, না হয় আমার ঘর ঠিক করা, আমার শুধুই বদনাম ডাকাতি করা, আমার পেটও ভরে না, যাতও যায়। তা আমি ঠিক করেছি আজ ডাকাতি আমি করব না, কাজ জুটলে করব, খাবো, যদি কাজ না জোটে না খেয়ে মরবো, ডাকাতি আমি করব না। আমি বললাম তো খুব ভালো কথা, তো আমার কাছে এসছেন কেন? বলে আপনার কাছে এসছে এই জন্য যে আপনার লোকেরা বলছে যে ডাকাতি করো না করো আমাদেরকে মান্থলি দিতে হবে। আচ্ছা, আমি তো তোমাকে আমরা তো তোমাকে ডাকাতি করতে মানা করিনি, তুমি করছো না সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি ডাকাত, তোমাকে মান্থলি দিতে হবে। তো বলুন স্যার এটা কিরকম অন্যায় কথা, আমি ডাকাতি করবো না, মান্থলি কোথায় থেকে দেবো? আমি বললাম যে হ্যাঁ এটা অন্যায় কথা বটে, বলুন আমি কি করতে পারি? তখন বললেন স্যার আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু খোঁজ নেন, যদি দেখেন যে আমি এখনো ডাকাতি করছি, আপনি তো খোঁজ নিলে বুঝতে পারবেন, তাহলে আমাকে ধরতে আপনার লোক পাঠাতে হবে না, ওখানে একটা চায়ের দোকানের নাম, ওই চায়ের দোকানে বলবেন যে আমাকে ধরতে চাইছি, আমি এসে আপনার কাছে সারেন্ডার করে দেবো। আর যদি
দেখেন যে আমি ডাকাতি ছেড়ে দিয়েছি কিন্তু আপনার লোকেরা মান্থলি চাইছে, তাহলে আপনি কি করবেন বলেন? হুম, আপনি বলুন এখন কি উত্তর দিবেন বলুন? হুম। বলুন, আপনি অফিসার, ডাকাত জিজ্ঞেস করছে যে আপনি ওদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন, আপনি কি উত্তর দেবেন বলুন? যে মানে তাদেরকে বলে দেবো আর কি, যে করতে না এরকম। তাদের বিরুদ্ধে তো সত্যি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, আমি আচ্ছা, বললাম যে আমি ব্যাপারটা দেখছি, এবং আচ্ছা, আমি তাকে খোঁজ খবর নিলাম, নিয়ে দেখলাম যে ডাকাত যা বলছে সেটা সত্যি, আমার অফিসাররা যা বলেছে সেটা সত্যি নয়। যে এখন যে ডাকাতি হচ্ছে সেটা ও করছে সেটা নয়। হুম, তা আমি ওদেরকে বললাম যে দেখুন, আমাদের কাজ ডাকাতি বন্ধ করা। যে ডাকাতি ছেড়ে দিয়েছে তাকে ডাকাতি করানো নয়। একদম, এবং একদম, আমাদের এখানে একটা অর্থই আছে যে কোনো অপরাধী যদি সৎ পথে আসতে পারে তাদের আমাদেরকে পয়সা দিয়ে সাহায্য করতে হবে, এরকম কথা আছে। তার জন্য একটা আচ্ছা, ফান্ডও আছে। আচ্ছা, আচ্ছা, তো আপনারা এটা আমাকে মিথ্যে কথা বলে এরকম ভাবে লোকটাকে ধরাতে চাইছেন, এটা তো ঠিক না। একদম, একদম। ও তাতেই যদি না করে তাহলে কিন্তু ওকে আপনারা ছোবেন না। হুম। আমি খুব পরিষ্কার বলে দিয়েছিলাম, আমি যতদিন ছিলাম তাকে অ্যারেস্ট করা হয়নি, আমি আসার পর কি হয়েছে বলতে পারবো না। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।